আসসালামু আলাইকুম। আঁধারের বুকে এক ফালি চাঁদ গল্পের দ্বিতীয় অংশ। হঠাৎ আহ শব্দে ঘর থেকে বের হলো আয়াজ। চেয়ে দেখলো সে হাঁটতে হাঁটতে কিছুটা সামনে এগিয়ে গেছে। পিছনে ফিরে দেখে রোদেলা এক পা উঁচু করে দাঁড়িয়ে কিছু একটা বের করার চেষ্টা করছে। দৌড়ে গেল রোদেলার কাছে, গিয়েই পা ধরে হাঁটু ভেঙে বসে হাঁটুর উপর পা তুলে সযত্নে কাটা তুলতে লাগলো। রোদেলা ব্যথায় আয়াজের কাঁধ খামচে ধরে চোখ বন্ধ করে ফেলল। আয়াজ খামচে থাকা হাতের দিকে তাকিয়ে পর মুহূর্তে রোদেলার মুখের দিকে তাকিয়ে রইল। রোদেলা তখনও আয়াজের কাঁধ খামচে ধরে আছে। হঠাৎ আয়াজের কথায় চোখ খুলে তাকালো রোদেলা। ব্যথা কি খুব বেশি? অনেক বেশি। আমি হাত বুলিয়ে দিচ্ছি, কমে যাবে। সব ব্যথায় কি কমবে? কেন, আর কোথায় ব্যথা? মনে। চুপ করো বেয়াদব মেয়ে, আঙ্কেল হই তোমার। রোদেলা: আসসালামু আলাইকুম আঙ্কেল। সরি বুইড়া আঙ্কেল, আপনাকে আমার খুব পছন্দ। আজ রোদেলার চোখের দিকে তাকিয়ে আছে হাঁ করে। কি বলল মেয়েটি? এখন তো ভালোবাসি বলে পরক্ষণে আবার আঙ্কেল বা চাচা বলে খোঁচা মারে। এই মেয়ের মুখে কোনো কিছু আটকায় না। আঙ্কেল বা চাচা বিশেষ মতো ঠেকলো আঙ্কেল বা চাচা বিষের মতো ঠেকলো আয়াজের কানে। না, এই মেয়ে তাকে হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে। আয়াজ হাল ছেড়ে রোদেলাকে জিজ্ঞেস করলো, আয়ান কোথায়? একটু সামনে গেছে প্রজাপতি ধরতে। ওহ, চিনে না কোনো কিছু এখানে, হারিয়ে যাবে তো। বলেই রোদেলার পা ছেড়ে দাঁড়ালো। পা মাটিতে রেখে দেখলো কেমন লাগে। বলল আয়াজ। ব্যথা করছে বলেই আয়াজের হাত ধরে দাঁড়ালো রোদেলা। কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে বলে এদিক ওদিক চোখ বোলাতে লাগলো। কোথাও আয়ানকে দেখতে না পেয়ে আবার রোদেলার দিকে তাকিয়ে বলল, তুমি কি কখনো ঠিক হবা না? আমার আবার কি হয়েছে মুনতাসির সাহেব? এই, তোমাকে না বলেছি মুনতাসির সাহেব বললে ডাকবে না, অন্য কিছু বলো। আঙ্কেল বা চাচা বলে ডাকলে খুশি হবেন না? জানো শোনা, এসব কি কথা রোদেলা? ছি, বলল আয়াজ। একটু দম নিয়ে আয়াজ আবার বলল, দেখো রোদেলা, তোমার বয়সটা অল্প। এই বয়সে এমন অনেক ইনফ্যাচুয়েশন হয়ে যায়। এটা কি ঠিক ভালোবাসা বলা যায় না। যেমন তুমি কোনো হিরোকে দেখে ক্রাশ খেতে পারো, যেমন কোরিয়ান ব্র্যান্ড দেখে তুমি ক্রাশ খেতে পারো, কিন্তু তাদের সাথে কি জীবন কাটাতে পারবে? আপনি কোনো হিরো নাকি কোরিয়ান ব্র্যান্ডের কেউ? বলল রোদেলা। আমি আপনাকে সত্যি ভালোবাসি, কোনো ইনফ্যাচুয়েশন বা কোনো ক্রাশ না। আমার বয়স অল্প হতে পারে, কিন্তু আমি সব কিছু বুঝি। আপনাকে দেখলে আমার আঙ্কেল ফিলিংস হয় না। কিসের ফিল হয় তাহলে? জানতে চাইল আয়াজ। একদিন আপনি ঠিক বুঝবেন। আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। আপনি আমার কোনো ক্রাশ না। আর কিছু বলে শেষ করতে পারে না রোদেলা। এমন সময় কয়েকজন ছেলেকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে চুপ হয়ে যায় রোদেলা। আয়াজ রোদেলার চোখ বরাবর তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হচ্ছে। আয়াজের বুকটা ধক করে উঠল। কিছু একটা যেন আঁচ করতে পারল। নিজে খুব বকাঝকা করতে লাগলো। কিভাবে ভুলে গেল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো এলাকায় কিভাবে বহিরাগতদের সাথে ঝামেলা করা হয়। আজ তার মোবাইল, মানিব্যাগ, এমনকি তার গানটাও গাড়ির ভেতরে রেখে এসেছে। এসব ভাবতে ভাবতে ছেলেগুলো সামনে অতি নিকটে চলে আসলো। আসন্ন বিপদ বুঝতে পেরে আয়াজের চোখ এদিক ওদিক আয়ানকে খুঁজতে লাগলো। হঠাৎ তার নজরে পড়ল ছেলেগুলোর ঠিক পেছনে আয়ান ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে।
আয়াজের মনটা একটু শান্ত হলো, কিন্তু ওর বুকের ভেতর ধুকধুক করছে। ও একা বা বন্ধুদের সাথে হলে কোনো টেনশন ছিল না, কিন্তু এই বাচ্চা দুটোকে নিয়ে ও এখন কি করবে? মোবাইলটাও কাছে নেই, তার ওপর রোদেলা মেয়ে এবং অত্যন্ত সুন্দরী, যে কোনো সময় যে কোনো কারো নজর পড়ে যেতে পারে। নিজের বোকামিতে আয়াজের নিজেকেই জুতাপেটা করতে মন চাইল। আয়াজ ঘাড় ঘুরিয়ে রোদেলার দিকে তাকালো, মনে মনে চিন্তা করলো জীবন দিয়ে হলেও ওকে রক্ষা করতে হবে। বাচ্চা দুটোর সামনে আয়াজ নিজের আসল রূপ কাউকে দেখাতে চাচ্ছে না, কিন্তু বিপদে পড়লে কিছু করার নেই। ও মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকলো। এমন সময় ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, কি ব্যাপার ভাইয়া, মেয়ে নিয়ে ফুর্তি করতে আর কোনো জায়গা পান না? আয়াজের গলাটা শুকিয়ে আসছে, তারপরও জিভ দিয়ে ওষ্ঠ ভিজিয়ে বলল, ইউ আর ফ্যামিলি, সাথে আমার ছেলেও আছে, অ্যান্ড কাম হেয়ার। আরও একটি ছেলে বলে উঠল, ও মাই গড, এ তো অ্যাডভান্স। ছেলেকে নিয়ে পাহারা দিয়ে বাবা করে ফষ্টি নষ্টি, আমরাই শুধু পিছিয়ে গেলাম। কি রে রোকন, কি বলিস? পাশে থেকে আরেকটি ছেলে বলে বসে উঠল, ও মাই গড, মায়াটা তো পুরাই মাল, চেখে দেখবে নাকি একটু? কথাটি শুনে ভয়ে রোদেলা আয়াজের শার্ট খামচে ধরে দাঁড়িয়ে থাকলো। রোদেলা থরথর করে কাঁপছে। আয়াজ বুঝতে পারলো কথাটা শুনে, এবং আসন্ন বিপদ চিন্তা করতে পেরেই আয়াজের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। রোদেলা কে বলা কথা যে হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, মন চাচ্ছে পুরো দুনিয়াটাকে ধ্বংস করে ফেলতে। বাচ্চা মেয়েটা কি জানে ওর কিছু হলে আয়াজ সহ্য করতে পারবে না। কি জবাব দিবে বন্ধু শিহাবকে? শিহাব যে ওর কলিজা ওর হাতে তুলে দিয়েছে অনেক বিশ্বাসের সাথে। আয়াজ বলল, তোমরা কি চাও? আমার সাথে চলো একটু, কাছে আমার গাড়ি আছে, গাড়িতে গেলেই কত টাকা লাগে, যা চাও তাই দিব। তোমাদের আমার সম্পর্কে কোনো ধারণাই নেই, যদি আমাকে চিনতে তাহলে এই পাগলামি করতে না। পাশে থেকে একটি ছেলে বলে উঠল, ও মাই গড, আপনি কি দেশের প্রেসিডেন্ট নাকি? আমাদের চেনেন, আমরা হচ্ছি এই এলাকার ভিপির লোকজন, এখানে আমাদের ইচ্ছে সব হয়। এখন বলেন এই মেয়ের সাথে আপনার সম্পর্ক কি? কথাটা শোনা মাত্র আয়াজ কিছু বলবে তার পূর্বে আয়ান বলে উঠল, আমার আব্বুর সাথে বিয়ে হয়েছে। আয়াজ ছেলের কথা শুনে চমকে গেল, চট করে মাথা ঘুরিয়েই ছেলের দিকে দৃষ্টি রাখলো, কিন্তু এখন আর এ কথা থেকে ফিরে আসার কোনো উপায় নেই, সেটাও ভালোই বুঝতে পারছে। আয়াজ শেষ চেষ্টা করার জন্য বলল, দেখো তোমরা যা করছো ঠিক করছো না, তোমাদের যা প্রয়োজন আমার সাথে চলো, যত টাকা লাগে দিব, এখানে কোনো ঝামেলা করো না। পাশে থেকে একটি ছেলে বলে উঠল, আমাদের কি বোকা পেয়েছেন? গাড়ির সামনে নিয়ে পুলিশ খবর দিবেন, পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে। তা হবে না, যা হবার এখানে সমাধান হবে। আপনাদের যে বিয়ে হয়েছে তার কাবিননামা দেখান। আজ কোনো উপায় না পেয়ে বলল, কাবিননামা নিয়ে কে ঘোরে? তা বললে তো কাজ হবে না, হয় কাবিননামা দেখান, না হলে এখানে আমাদের যা আছে সব কিছু দিয়ে যাবেন, আর না হলে এইখানে এই মুহূর্তে আপনাদের আমরা আবার বিয়ে করিয়ে দিব। আয়াজ বলল, অসম্ভব, শুনেছ তো একবার বিয়ে হয়েছে, আবার কি? আমি কেন বিয়ে করব? তোমাদের টাকা প্রয়োজন তো? বারবার বলছি চলো আমার সাথে, যত টাকা লাগে দিব। এর ফলাফল খুব ভয়ানক হবে বেশি বাড়াবাড়ি করলে।
গ্রুপ লিডার যে সবার নেতা হঠাৎ করে বলে উঠল, এই রোকন কাজে ডেকে নিয়ে আয়। আয়াজ বলল, অসম্ভব। এরই মধ্যে ছেলেগুলোর মধ্যে একজন রোদেলার হাত ধরে বলল, ঠিক আছে, তাহলে এই মালকে এখানে রেখে যেতে হবে। আয়াজের বুকটা ধক করে উঠল। রোদেলা চিৎকার দিয়ে পিছন থেকে এক হাত দিয়ে আয়াজকে জড়িয়ে ধরল। যেই ছেলেটা রোদেলার হাত ধরেছে, আয়াজ বাম হাত দিয়ে সেই ছেলেকে একটি থাপ্পড় মেরে দিল। সাথে সাথে দলের নেতা বলে উঠল, কাজটা আপনি ঠিক করলেন না। এই রোকন এক্ষুনি কাজী ডেকে নিয়ে আয়। আজকে বিয়ে পড়ানো হবে, এক্ষুনি বিয়ে পড়ানো হবে। আমাদের এলাকায় কোনো ফষ্টি নষ্টি চলবে না। সাথে সাথে আয়াজ বলল, ঠিক আছে, আমি রাজি। আয়াজ ছেলের দিকে হতাশ দৃষ্টিতে তাকালো। রোদেলার দিকে তাকাতেই আয়াজের বুকের ভেতর কম্পন সৃষ্টি হলো। কি দোষ এই মেয়েটার? কেন ওর একটি করা ভুলের জন্য সারা জীবন কলঙ্ক নিয়ে বয়ে বেড়াতে হবে মেয়েটার? কি বলবে সমাজ? কেউ কি বিশ্বাস করবে আজকের এই পরিস্থিতির কথা? শিহাবকেই বা কি জবাব দিবে? ও যে বড় বিশ্বাস করে ওর কলিজা আয়াজের হাতে তুলে দিয়েছিল। আয়াজ পারল না রক্ষা করতে বন্ধুত্বের সম্মান। মন থেকে মেনে না নিলেও অস্বীকার করার তো কোনো উপায় নেই। ধর্মীয়ভাবে কবুল বললে, স্বামী স্ত্রী হয়ে গেলে ডিভোর্স ছাড়া এর থেকে মুক্তির আর কোনো পথ নেই। রোদেলার দিকে চেয়ে থেকে ভাবতে লাগলো, বোকা মেয়েটাকে জানে ওর জীবনে এই মুহূর্তে কি হয়ে গেল। ভাবতে ভাবতে চলে আসলো সেই প্রতীক্ষিত সময়। কাজী রোদেলাকে উদ্দেশ্য করে বলল, মুনতাসির চৌধুরীর একমাত্র পুত্র মুবিন চৌধুরীর একমাত্র পুত্র মুনতাসির চৌধুরী আয়াজ এর সাথে 1,01,00,000 দেনমোহরে বিবাহে রাজি থাকলে বলো মা কবুল। রোদেলা ফ্যালফ্যাল করে কাজের দিকে তাকিয়ে থাকলো। পরক্ষণে চোখ ঘুরিয়ে আয়াজের দিকে তাকিয়ে কেঁদে দিল। আয়াজের বুকে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই মেয়েটিকে রক্ষা করতে পারছে না সেই ঝড়ের কবল থেকে। কাজী পুনরায় কবুল বলতে বললে রোদেলা চোখ বন্ধ করে বাবার কথা চিন্তা করলো। কিছুক্ষণ পর কাঁপা কাঁপা ঠোঁটে বলে উঠল, আমি রোদেলা শিকদার মুনতাসির চৌধুরী আয়াজকে নিজের স্বামী রূপে এবং আয়ানকে নিজের সন্তানের রূপে কবুল করলাম। আয়াজ বিস্ময় নিয়ে রোদেলার দিকে তাকিয়ে থাকলো। কি বললো মেয়েটা? আয়ানকে নিজের সন্তানের রূপে কবুল করলো? মেয়েটাকে বোঝে এই কথার ভার? এই একটি কথাই আয়াজের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। ও নিজেও বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে এখন। হঠাৎ মনে হচ্ছে বুকের ভেতরে চলা ঝড়টা কিছুক্ষণের জন্য যেন থমকে গেল, শান্ত হলো। প্রশান্ত নদী বয়ে যাচ্ছে হৃদয়ের গহীনে। কাজী সাহেব আয়াজকে কবুল বলতে বললে বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে কি মনে করে বলে উঠল, আমি মুনতাসির চৌধুরী আয়াজ রোদেলা শিকদারকে আমার সহধর্মিণী রূপে গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ, কবুল। কাজী সাহেব বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পূর্ণ হয়েছে। আজকে থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী। কথাটি বলার সাথে সাথে আয়ানের চোখে মুখে খেলে গেল অদ্ভুত এক প্রশান্তি। আয়াজ ও রোদেলা একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো। রোদেলা জানে না ওর সাথে কি ঘটেছে বা কি ঘটতে চলেছে। ও শুধু জানে আজকে থেকে মুনতাসির সাহেব ওর স্বামী। মুনতাসির সাহেব শুধুমাত্র রোদেলার, আর কারো নয়। আয়ান ওর সন্তান। এদিকে মুনতাসির ভাবছে, একদিনে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ ওর এক হাতে এসে জমা হলো না চাইতেই। অনেক দিন পর আরেক দিকে মনে হচ্ছে ওর বুকের ভেতর কেউ যেন ছুরি বসিয়ে দিয়েছে। একমাত্র বন্ধুর সাথে চরম বিশ্বাসঘাতকতা করে ফেললো আজ। কি জবাব দেবে শিহাবকে? কি জবাব দেবে সমাজকে? কোন মুখে ও শিহাবের সামনে দাঁড়াবে? আর কিছু ভাবতে পারছে না আয়াজ। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়তে লাগলো। হঠাৎ আহ শব্দে
বিবাহের সব কার্য সম্পাদন করে 8:30টার দিকে জাহাঙ্গীরনগর থেকে বের হয়ে 9টার দিকে ওরা গাড়িতে বসে। আয়াজ কাকে যেন ফোন করলো এবং ছেলেগুলোর সমস্ত ডিটেলস বলল আগামীকালের মধ্যে আমার রেজাল্ট চাই কুইক। গাড়ি চালাতে চালাতে এক মনে ভেবে চলল আয়াজ কি করে পারলো পুচকি মেয়েটা আয়ানকে নিজের সন্তান রূপে কবুল করতে। আয়াজ বা কেন ও সেই কথা শুনে মোহিত হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য, যেন দুনিয়া থমকে গিয়েছিল। মনে হয়েছিল রোদেলার মধ্যে ওর সমস্ত জীবন, সমস্ত সুখ নিহিত। দীর্ঘশ্বাস ছাড়ল আয়াজ। আজ এমন কিছু হলো আর যা হবার নয়, নিষিদ্ধ। কিন্তু মন কেন মেনে নিল এর পুচকে মেয়েকে নিজের স্ত্রী হিসাবে, আয়নের মা হিসাবে? কিন্তু এটা কি আদৌ সম্ভব? এ যে অসম নিষিদ্ধ ভাবনা, যা ধর্মীয়ভাবে স্বীকৃতি পেলেও সমাজের চোখে নিষিদ্ধ। আর রোদেলা, ও ভালোবাসা বলতে কি বুঝে? জীবন মাত্র শুরু হলো ওর, কতটুকুই বা দেখেছে ও জীবন। বিয়ে কি জিনিস ও কি তা আদৌ বোঝে? না বুঝে সুন্দর অবলীলায় বলে দিল মুনতাসির তার স্বামী আর আয়ান তার সন্তান। চুপচাপ গাড়ি চালাচ্ছে আর ভেবে চলেছে আয়াজ। সামনে রোদেলা ও পিছনে ক্লান্ত হয়ে শুয়ে আছে আয়ান। গাড়ি হালকা করে ব্রেক কষে সাইড করলো আয়াজ। রোদেলাকে বলল নামো, কথা আছে। বলে গাড়ি থেকে নেমে একটু সামনে গিয়ে দাঁড়ালো আয়াজ। রোদেলা চুপচাপ গাড়ি থেকে নামলো, কিন্তু কোনো কথা বলল না। মাথা নিচু করে চুপচাপ আয়াজের পিছনে দাঁড়িয়ে রইল। মনের সাথে যুদ্ধ চলছে তারও। মুনতাসির নীরবতা ভেঙে বলল, কাল কাউকে কিছু না বলে রেডি হয়ে থাকবে। স্কুলের কথা বলে উকিলের কাছে যাব। স্কুলে যেতে 10 মিনিট লেট হবে। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নিব। উকিলের চেম্বারে জাস্ট 10 মিনিটের কাজ, একটি সাইন করে চলে আসবে। উকিলের চেম্বারে কেন? কিসের সাইন? জিজ্ঞেস করলো রোদেলা। কালকের মধ্যে ডিভোর্স ফাইল করতে হবে, তাহলে 3 মাসের মধ্যে ডিভোর্স কার্যকর হবে। যদিও এই বিয়েটা আমি মন থেকে মানি না বা মেনে নেওয়া সম্ভব না, তবুও ধর্মীয়ভাবে বিয়েটা আমাদের হয়েছে, তাই ধর্মীয় ও আইনের নিয়ম অনুযায়ী ডিভোর্সটা সম্পাদন করতে হবে, বলল আয়াজ। এ ব্যাপারে তোমার কিছু বলার আছে? বলল আয়াজ। রোদেলা চুপ করে রইল। একটা কথার উত্তর অন্তত দাও, কবুল বললে কেন? আমি জানি তুমি ছোট, কিন্তু এত ছোট নও যে বিয়ে কি সেটা তুমি বুঝবে না। আপনি কেন বললেন কবুল? তুমি বলে ফেললে, তাই আমি না বললে ছেলেগুলো তোমাকে নিয়ে বাজে কিছু করতো, তোমাকে সেভ করতে। আর তাছাড়া আমি এই মুহূর্তে কোনো ঝামেলা চাচ্ছিলাম না। আমি একা থাকলে নিজেকে নিয়ে চিন্তা করতাম না, কিন্তু তোমার সেফটি এবং আয়ান, আমি আর কিছু ভেবে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল তোমাদের দুজনকে বাঁচানোর জন্য এটাই ওই মুহূর্তে একমাত্র পথ। তুমি কেন বললে আপনাকে আমার ভীষণ পছন্দ, মনে হয় ভালোবাসি, তাই? ভালোবাসা 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 মানে কি বুঝো? আমার বয়স কত জানো? 36 বছর। তোমার বয়স যখন 21 বছর হবে, তখন আমার হবে 42। যখন তুমি পূর্ণ যৌবনা হবে, তখন আমি 50 থেকে 51 বছর বয়সী মধ্যবয়স্ক পুরুষ। এখন আমি ডায়েট করে জিম করি, তাই আমি ফিট, কিন্তু
কিছুদিন পর আমি বৃদ্ধ হয়ে যাব, চুল পেকে যাবে, কিন্তু তুমি থাকবে ইয়াং। তখন কি আমাকে তোমার ভালো লাগবে? যখন আয়ান তোমার বন্ধু মহলে বা আত্মীয় স্বজনের সামনে তোমাকে মা বলে ডাকবে, তখন তোমার কেমন লাগবে? পারবে সমাজের রক্তচক্ষুর সম্মুখীন হতে? আমার সাথে থাকতে হলে প্রতিনিয়ত তোমাকে কাঁটার আঘাতে দগ্ধ হতে হবে। তোমার আমার সম্পর্কটা যে অসম এবং নিষিদ্ধ, সামাজিকভাবে কোনো স্বীকৃতি নেই। তুমি কেন বুঝতে পারছো না রোদেলা? বলল আয়াজ। আমি জানি না, আমি কিছু বুঝি না। আমি শুধু জানি আল্লাহকে সাক্ষী রেখে আমি কবুল করেছি আমি ডিভোর্স দিতে পারবো না, রোদেলা বলল। তোমার আমার সম্পর্কটা যে অসম এবং নিষিদ্ধ, সামাজিকভাবে কোনো স্বীকৃতি নেই। তুমি কেন বুঝতে পারছো না রোদেলা? বলল আয়াজ। আমি জানি না, আমি কিছু বুঝি না। আমি শুধু জানি আল্লাহকে সাক্ষী রেখে আমি কবুল করেছি আমি ডিভোর্স দিতে পারবো না, বলল রোদেলা। ডিভোর্স দেবে না? তাহলে কি করবে? সংসার করবে? সংসার, বিয়ে, বুঝো এসব? একদমে কথাগুলো বলল আয়াজ। বিয়ে কোনো ছেলে খেলা নয় রোদেলা। বিয়ে মানে দূর থেকে শুধু দেখে পছন্দ করা ভালোবাসা নয়। বিয়ে মানে সংসার করা। বিয়ে মানে কয়েকটা মানুষের দায়িত্ব নেওয়া, একটা পরিবার গঠন করা। কথাগুলো বলে একটু থামলো আয়াজে, তারপর আবার বলতে শুরু করলো। আরও গভীরে বলবো, বিয়ে যেহেতু হয়েছে তাহলে আজকে আমাদের বাসর রাত। এর মানে বুঝো? বাসর বুঝো? তার মানে স্বামীর সাথে এক বিছানায় শুতে হয়। আরও গভীরে বলবো, শারীরিক সম্পর্ক মানে সে আর বলে শেষ করতে পারল না আয়াজ। তার আগে রোদেলা চিৎকার দিয়ে উঠল, বলল, চুপ করুন, দয়া করে চুপ করুন। আমি এসব এখন শুনতে চাচ্ছি না। অসহ্য লাগছে। অসভ্য লোক, চরিত্রহীন লোক, ঠোঁট কাটা, ঠোঁটে কিছু আটকায় না। যা তুমি চিন্তা করতে পারছো না, আমার মুখ থেকে শুনতে পাচ্ছ না, অথচ সেই সম্পর্কটাকেই তুমি এগিয়ে নিয়ে যেতে চাচ্ছ। আমাকে আশ্বস্ত আমাতে আসক্ত হও না রোদেলা। একবার আমি যদি আসক্ত হয়ে যাই তখন মৃত্যুও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কথাগুলো মনে মনে ভাবল আয়াজ। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো রোদেলা। তুমি এখন ছোট, তাই বুঝতে পারছো না। এটা প্রেম নয় যে ব্রেকআপ করলাম ঠিক হয়ে গেল। এটা একটা বিয়ে, একটা সংসার, যেখানে দুইটা পরিবার, পুরো একটা সমাজ জড়িত। এখানে বিয়ের পর ব্রেকআপ না, ডিভোর্স হয়। আর ডিভোর্স একটা মেয়ের জন্য অনেক বড় কলঙ্ক। যদি কেউ ভুলেও জানতে পারে এ বিয়ের কথা, এই ডিভোর্সের তকমা, কলঙ্ক তোমার জীবনে এমনভাবে তোমাকে জড়িয়ে ধরবে, তুমি কখনো এর থেকে বের হতে পারবে না। তাই এই সোকল্ড বিয়েটাকে মাথা থেকে ঝেড়ে ফেলো। অ্যান্ড ইউ হ্যাভ টু প্রমিস মি, তুমি আর এসব নিয়ে ভাববে না। পড়াশোনা করে বড় হবে, মানুষের মতো মানুষ হবে, নিজের পায়ে দাঁড়াবে। আমি ডিভোর্স চাই না, কোনো মূল্যেই চাই না। সমস্যা কি তোমার রোদেলা? কেন বুঝতে পারছো না? এই বিয়েটা কোনো বিয়ে নয়। কি করবে এই বিয়ে সংসার দিয়ে? সামনে তোমার সমস্ত জীবন পড়ে আছে। ঠিক আছে, সংসার করবে তো চলো, আজ থেকে আমাদের সংসার শুরু। চলো, এখানে আশেপাশে মনে হয় কোনো হোটেল আছে। বাসর তো বুঝোই না। তোমাকে আজকে বাসর রাত হবে। আজকে বাসর রাত হবে। সংসার যেহেতু করবেই, পুরোদমে শুরু করব। শারীরিক সম্পর্ক করতে হবে আমার সাথে, রান্না করবে, আয়ানকে সামলাবে, আমার বাচ্চার মা হতে হবে। চলো, যেহেতু আমি 36 বছর বয়সী বলিষ্ঠ একজন পুরুষ, আমি তোমাকে এক চুল পরিমাণও ছাড় দেব না। আমার তোমাকে চাই মানে চাই, এত বছরের ক্ষুধা। বুঝতে পারছো নিশ্চয় আমি কি বলছি?
রাগে গজগজ করে কথাগুলো বলে ফেলল আয়াজ। ছি, আপনার মুখে কিছু আটকায় না বদলোক। স্বামী হওয়া মাত্রই স্বামীগিরি ফলাতে চাইছেন? এত বছর কিভাবে ছিলেন? আমার এখন সন্দেহ হচ্ছে আপনি, ছি ছি, নোংরা লোক। আপনি নিশ্চয়ই অনেক মেয়েদের সাথে। এই মেয়ে, থামো। কোনো কথা কোন দিকে নিয়ে যাচ্ছ? তোমাকে আমি কি বোঝাতে চাচ্ছি আর তুমি কি বলছো? টিপিক্যাল বউদের মতো বিহেভিয়ার করছো আর নিজের স্বামীকে সন্দেহ। কথাটা আর বলে শেষ করতে পারল না আয়াজ। সে মুহূর্তে কি বলে ফেলছিল নিজের মুখেই নিজে জুতাপেটা করতে ইচ্ছা করলো। শিট, কি বলে ফেলছিল মাত্রই আয়াজ। মুখ ফসকে এমন কথা বের হওয়ার মানে কি? ও কি তাহলে মনে মনে সম্পর্কটাকে স্বীকৃতি দিয়ে ফেলছে? এমন সময় পিটপিট করে চোখ খুলল আয়ান। সব কথা বুঝতে না পারলেও কিছু কথা বুঝতে পারল। বাবা ডিভোর্স দিতে চাচ্ছে, এটা ওর কানে এসেছে, কিন্তু বাবা ডিভোর্স দিতে চাচ্ছে, এটা ওর কানে এসেছে, কিন্তু ও মনে মনে বিয়েটাকে নিয়ে খুবই খুশি। বিয়েটা যেন ডিভোর্স পর্যন্ত না গড়ায়, সেজন্য যা যা করা প্রয়োজন আয়ান তাই তাই করবে। কিন্তু কোনোভাবেই রোদেলাকে ওদের থেকে আলাদা হতে দিবে না, মনে মনে প্রমিস করে ফেলল আয়ান। রোদেলাকে বলল, এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। আগামীকাল রেডি হয়ে থাকবে বলেছি, অবশ্যই রেডি হয়ে থাকবে, এবং আমার সাথে উকিলের চেম্বারে যেয়ে একটা কাগজে সাইন করে আসবে। নো মোর ডিসকাশন অ্যাবাউট দিস ম্যাটার, ওকে? এখন গাড়িতে ওঠো, চলো। সরি, আয়াজ বলল। রোদেলাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসলো আয়াজ। রোদেলাও বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসলো। আয়ান চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে রইল। রাতে কারো ঠিক মতো ঘুম হলো না। সকাল সকাল সবার নাস্তার টেবিলে দেখা। রোদেলা আজ বসেছে আয়াজের পাশের চেয়ারে, শিহাব আর আয়ান পাশাপাশি। সবাই যার যার মতো নাস্তা নিয়ে খাচ্ছে। আয়ানের প্লেট ফাঁকা দেখে রোদেলা উঠে গিয়ে প্লেটে মাংস ভুনা, ডিম, একটি পরোটা তুলে দিল। শিহাব হা হয়ে গেল এই কাজ দেখে। যে মেয়েকে নিজের হাতে না খাইয়ালে না খেয়ে থাকে সারাদিন, সেই মেয়ে কিনা আজ খাবার পরিবেশন করছে, তাও অন্যকে। আয়াজ আর চোখে এসব কাণ্ড কারখানা দেখছে আর রাগে ফুঁসছে। রোদেলার এই বউ বউ ভাব দেখে নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলতে চাইছে আয়াজ। এই মেয়ে কেন আয়ানকে সবকিছুতে অভ্যস্ত বানিয়ে ফেলছে আয়াজ বুঝতে পারছে না। আয়ানের জন্য চিন্তা হচ্ছে আয়াজের। আয়ান একবার রোদেলাকে আপন করে ভাবতে শুরু করলে ওর জন্য আরও অনেক কষ্ট হয়ে যাবে। ভাবছে আর রাগে ফুটছে আয়াজ। এসব ভাবতে ভাবতে হঠাৎ গলায় খাবার আটকে কাশি উঠে গেল আয়াজের। রোদেলা দৌড়ে উঠে আয়াজের পিঠে হাত বুলিয়ে দিয়ে সামনের পানির গ্লাস এগিয়ে দিল। পানি খেয়ে কাশি থামলো আয়াজের। রোদেলা বলে উঠল, মুনতাসির সাহেব, আপনি কি বাচ্চা? খাওয়ার সময় মনোযোগ কোথায় থাকে আপনার? মনোযোগ দিয়ে খান। রোদেলার ব্যবহারে শিহাব ও আয়াজ বোকা বনে গেল। খাবার যেন গলা দিয়ে উঠছে না। হা হয়ে তাকিয়ে আছে মেয়ের পানে। আব্বু, হা করে দেখছো কি? তুমি খাচ্ছ না কেন? খাও। কথাটি বলেই আয়াজের পাশের চেয়ার টেনে বসে পড়ল। মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। কারোর দিকে তাকানো প্রয়োজন মনে করল না। তাকালে দেখতে পেত 6 জোড়া চোখ অবাক দৃষ্টিতে তার দিকে খাওয়া বন্ধ করে তাকিয়ে আছে। এদিকে আয়াজ মনে মনে ভাবছে, রোদেলা আজ এত হঠাৎ সংসারী হয়ে গেল কেন? কি চলছে এই মেয়ের মনের ভিতর? না, এই মেয়ের চিন্তা ভাবনাকে কিছুতেই প্রশ্রয় দেওয়া যাবে না। তার আগেই সব ব্যবস্থা করতে হবে।
যেই ভাবা সেই কাজ। আয়াজ নীরবতা ভেঙে বলল, রোদেলা, আজকে তোমার স্কুলের পাশে একটা কাজ আছে, চলো তোমাকে ড্রপ করে দেই। রোদেলার ভেতর ধক করে উঠল। আয়ান ও রোদেলা একে অপরের দিকে চোরাচোখে তাকালো। রোদেলা কিছু বলার আগেই আয়ান পেটে হাত দিয়ে চিৎকার করে উঠল, পেটে অসম্ভব ব্যথা করছে পাপা। হঠাৎ কি হলো বাবা? মাত্রই তো ঠিক ছিলে। জানি না পাপা কি হয়েছে, কিন্তু অনেক ব্যথা করছে। সব জায়গায় আপনার বসগিরি না করলে নয়। না মুনতাসির সাহেব, ছেলেটা অসুস্থ দেখছেন, কোথায় হসপিটালে নিবেন তা না ওকালতি করছেন। হসপিটালে চলুন। পুচকে একটা মেয়ের ধমকে যেন মিয়ে গেল মুনতাসির। শিহাব বলল, তাই তো, ওকে আগে হসপিটালে নেই, ডক্টর বলবে কি হয়েছে। এতটুকু বাচ্চা, ও কি করে বলবে কি হয়েছে। আয়াজ আর কথা বাড়ালো না, পাজা কোলে করে তুলে নিল আয়ানকে। গাড়ি সোজা হসপিটালে গিয়ে থামলো। হসপিটালের ডক্টর আয়াজ ও শিহাবের পরিচিত। সানায়া সারিন কলেজ লাইফে এক কলেজেই ছিল। উইকনেস ছিল আয়াজের প্রতি প্রচুর। বিবাহিত সন্তান আছে, তবে আয়াজের দৃষ্টি ওর দিকে নেই। আয়ানের দিকে তাকিয়ে থেকেই আয়াজ বলে উঠল, দেখো তো সারিন, আমার ছেলের পেটে কি হয়েছে। সকালে তো ঠিকই ছিল, হঠাৎ খাওয়ার সময় পেট ব্যথা শুরু করেছে বলল। টেস্ট করে দেখো তো। ডক্টর সারিন আচ্ছা বলেই ওয়ার্ড বয়কে ডাকলো, বলল আয়ানের টেস্টগুলো করিয়ে আনতে। কিছু টেস্টের নাম লিখে দিয়েছে। সাথে সবাই যেতে চাইলেও আয়ান বলল, না থাক, সবার যেতে হবে না, রোদেলা ওর বন্ধু, রোদেলা গেলেই হবে। সারিনও সুযোগ পেল, বলল, ছেলে ঠিক বলেছে, তোমরা আমার চেম্বারে বসো। আয়ানের সাথে নার্স ও ডক্টর এবং রোদেলা তো আছে, চিন্তার কিছু নেই। শিহাবও ঠিক আছে বলল। সবাই চেম্বারে গিয়ে বসলো। রোদেলা আয়ানের হাত ধরে রইল যাওয়ার সময়। বলল, খুব ব্যথা করছে আয়ান? খুব কষ্ট হচ্ছে? আমি কাল সব শুনেছি। কি? আয়ান এদিক ওদিক তাকিয়ে বলল, আমার কোনো ব্যথা নেই, তুমি যাতে পাপাকে ডিভোর্স না দিতে পারো তাই এই নাটক করেছি। এখনই ওয়ার্ড বয় আসবে, আলট্রা করতে হবে। তোমার জন্য কত কিছু করছি, বিয়ে থেকে শুরু করে সব, আর তুমি ড্যাং ড্যাং করে ডিভোর্স দিতে রাজি হয়ে গেলে কেন? এই তোমার লাভ? মানে? গতকাল ছেলেগুলো যখন বলাবলি করছিল বাবার কাছ থেকে মোবাইল, টাকা পয়সা যা যা পাবে সব নিয়ে নেবে। যদি মোবাইল বা টাকা পয়সা না পায়, তাহলে তোমরা যদি স্বামী স্ত্রী হও বা প্রেমিক প্রেমিকা হও, তোমাদেরকে আবার বিয়ে করিয়ে দিবে। তাই আমি সেই সুযোগে বলে ফেলেছি তোমাদের বিয়ে হয়েছে, যাতে তোমাদের আবার বিয়ে করিয়ে দেয়। বাহ, তুমি এত চালাক, বলল রোদেলা। ছেলেকে নিয়ে বড়ই চিন্তিত আয়াজ। আয়ান, দেখতে হবে না কার ছেলে? হ্যাঁ, তুমি আমার আর মুনতাসির চৌধুরী আয়াজের ছেলে, বলল রোদেলা। তাহলে এখন প্ল্যান কি বলো, জানতে চাইল আয়ান। কিছুক্ষণ আয়ানের দিকে চেয়ে দুষ্টু দুষ্টু হেসে বলল রোদেলা, তুমি অসুস্থ না হলে আমি জ্ঞান হারাতাম, তাও ডিভোর্স দিতাম না, বুঝলে বাবা? বলেই চোখ টিপল রোদেলা। সব টেস্ট করা শেষে চেম্বারের সামনে আসতেই কিছু কথা শুনে থমকালো আয়ান ও রোদেলা। আমি তোমাকে এখনো আগের মতো চাই আয়াজ। যা আগেও সম্ভব ছিল না তা এখনো সম্ভব না সারিন। তুমি জানো, তুমি শুধুই আমাদের বন্ধু। তোমাকে আগেই নিজের প্রেমিকা রূপে দেখিনি, এখন আর পসিবল নয়। আর তাছাড়া তোমার স্বামী সন্তান আছে। কেমন স্ত্রী, কেমন মা তুমি সারিন? সব ফেলে আমার সাথে? ছিছি, তোমার সন্তানের কথা অন্তত ভাবো একবার। সারিন হঠাৎ কিছু না ভেবে আয়াজকে জড়িয়ে ধরল। আয়াজ কিছু বুঝে ওঠার আগে চেম্বারে ঢুকলো আয়ান আর রোদেলা। রোদেলাকে দেখেই
অপরাধীর ভঙ্গিতে সারিনকে এক ঝটকায় নিজের থেকে ছাড়াতে লাগলো। সারিন সোজা হয়ে দাঁড়ালো, বলল, এসো বাবুরা, টেস্ট হয়েছে? আয়ান মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। রোদেলা কটমট দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে আছে। আয়াজ রোদেলার চোখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। রোদেলার দৃষ্টিতে মনে মনে ভয় পেল কি আয়াজ? আমি কি করব? আমার তো কোনো দোষ নেই। এমন অপরাধীর মতো দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে আছে আয়াজ। আর রোদেলা আয়াজের দিকে তাকিয়ে মনে মনে বলছে, আজকে বাসায় আসেন, আপনার একদিন কি আমার একদিন। এমন সময় চেম্বারে ঢুকলো শিহাব। ঢুকে বলল, সরি, একটা জরুরি কল আসছিল। আয়াজ বন্ধুর দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে মাথা নত করে রইল। মনে মনে বলল, এই শালার জন্যই সবকিছু হয়েছে। এই শালা আবার শুধু শালা নয়, শ্বশুরও হয় ধর্মীয় মতে। ভেবেই ঠোঁটের কোণে একটু মুচকি হাসি ফুটে উঠল। ছি, কি ভাবছে এগুলো? নিজেকে নিজে একরাশ ধিক্কার দিয়ে সারিনের দিকে তাকিয়ে বলল, টেস্টের রিপোর্টগুলো কখন আসবে? সারিন কিছু ওষুধ লিখে দিয়ে বলল, রিপোর্টগুলো সন্ধ্যায় পাবে। এই নাও, ওষুধগুলো লিখে দিয়ে দিচ্ছি। আর হসপিটালে ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছিল। আয়ান বমি করে ফেলে দিয়েছে ওষুধগুলো। এটা ভেবেই আয়ান মনে মনে হেসে উঠল। কিন্তু টেনশন হচ্ছে রোদেলা আর বাবার মধ্যে আজকে কি হবে এটা ভেবেই। রাত 10টা, সবাই খেতে বসেছে টেবিলে। রোদেলার মুখে কোনো কথা নেই, কিন্তু সব কিছু জোরে জোরে রাখছে, লাইক টিপিক্যাল ওয়াইফ। এই দৃশ্যগুলোর সাথে খুব করে পরিচিত আয়াজ। 1 বছরের জন্য হলেও সংসার তো করেছিল। আয়াজ মাথা তুলে আর চোখে দেখছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। আশ্চর্য, কিছু বলতে পারছে না কেন? এখানে তার দোষটা কোথায়? আর তার ভেতরে অপরাধবোধ আসছেই বা কেন? কী সম্পর্ক রোদেলা আর ওর মধ্যে? ভেবেই আবার খাবারে মনোযোগ দিল আয়াজ। আর তাছাড়া আয়ান তার নিজের সন্তান, ও তো চেম্বারে ছিল। কই, আয়ান তো এমন করলো না আয়াজের সাথে। এসব ভাবতে ভাবতেই আয়ান বলল, পাপা, পানির গ্লাসটা একটু দাও তো। আয়াজ মাত্র পানির গ্লাস দিতে যাবে, এমন সময় রোদেলা কটমট দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে বলল, খাবার শেষ করে আমার রুমে একটু আসবেন মুনতাসির সাহেব, আপনার সাথে আমার কথা আছে। আয়াজ শুনল, ঢোক গিলল। এই মেয়েটা তাকে জ্বালিয়ে শেষ করবে কি? শিহাব আয়ান সামনে লজ্জায় কিছু বলতেও পারছে না। আজকে কিছু হয়েছে মামুনি? জানতে চাইল শিহাব। রোদেলা বলল, না বাবা, এমনি লেখাপড়া নিয়ে একটু চিন্তিত, তাই মুনতাসির সাহেবকে একটু উপরে ডাকছিলাম। উনি ফিজিক্সে অনেক ভালো কিনা, তাই ভাবলাম ওনার থেকে একটু বুঝে নেই। তাই তো, এ কথাটি তো আমার মাথা থেকেই চলে গিয়েছিল। আয়াজ যে ফিজিক্সে অনেক ভালো, তাহলে তো আমার বাহিরের কোনো টিচারই প্রয়োজন নেই। তুই একটু মাঝে মাঝে দেখে দিস তো আয়াজ। যা যা, এখনই তাদের উপরে যা। আয়ানকে ওষুধ খাইয়ে দিয়ে রোদেলার রুমে যা। আয়াজ আর কিছু বলতে পারল না। আয়ানকে নিয়ে উপরের রুমে গেল। আয়ানকে ওষুধগুলো বের করে খাওয়াতে গেলেই আয়ান মুচকি হেসে হেসে বলল, যাও যাও, তোমার শ্বশুর তোমাকে বউয়ের রুমে পাঠিয়েছে। আয়ান, মুখ সামলে কথা বলো, বাবা হই তোমার। আমি আবার কখন আঙ্কেল বললাম? বাবাই তো হও। আয়াজ দীর্ঘশ্বাস ছাড়ল। এই ঘর একটা দুষ্টু যাচ্ছে আর এক দুষ্টুর কাছে। ওর জীবনটাই দুজন মিলে তেজপাতা করে দিল। আর শিহাবও কিছু বোঝে না। দিন দিন যত বুড়ো হচ্ছে, চুলগুলো বাতাসে পাকতেছে। আজ রুম থেকে বেরিয়ে রোদেলার কক্ষের দিকে পা বাড়াতে বাড়াতে ভাবল, কয়েকটা দিনেরই ব্যাপার। শিহাব ওর উপরে অনেক বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে এবং পই পই করে বলে দিয়েছে, মা মরা মেয়ে জানি, মেয়েটা একটু ফিল্মি, তারপরও তুই যদি ভালো করে বুঝাস, ধৈর্য নিয়ে ও বুঝবে। তোর কাছে পড়তে রাজি হয়েছে এই ভেবে আমি চিন্তামুক্ত। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব এখন তোর। বাবা মেয়ে এক রকমই, সারা জীবন বন্ধুত্বের দোহাই দিয়ে
ফাঁসিয়েছে, এখন তার মেয়ে। কোনো কিছু বলার সুযোগ রাখে না কেউ। আয়ান পুরো ব্যাপারটা বুঝলো এবং মনে মনে বিভিন্ন ধরনের ফোন দিয়ে আটতে লাগলো। রুমের দরজা হালকা চাপানো ছিল, হালকা চাপ দিতে দরজা হাট করে খুলে গেল। ধীরে ধীরে ভেতরে ঢুকে দেখলো রোদেলা কটমট দৃষ্টিতে চেয়ে খেয়ে ফেলার মতো ভাবে আয়াজের দিকে তাকিয়ে আছে। আসুন, আজ পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরে সারিনকে মনে মনে কয়েকটা গালি দিল। সারিনের জন্যই আজ এই ফাঁদে পড়তে হলো। মনে মনে আরও ভাবলো, এতে অবশ্য ভয় পাওয়ার কি আছে, ও কি কিছু করেছে? আর রোদেলা কি ওর ওয়াইফ যে ওর কাছে কোনো বিষয়ে জবাবদিহি করতে হবে? পরক্ষণে ভাবলো, মুখে স্বীকার না করলেও ওয়াইফ তো, বিয়ে তো হয়েছে ভেবেই থতমত খেলো যেন। মনে মনে ছি ছি, এসব আবার কি ভাবনা, ও আমার বউ না, আমিও ওর স্বামী না, সো কল্ড বিয়ে আমি মানি না। এসব কথা তুললেই 10টা কথা শুনিয়ে দিব আজকে ওকে। ভাবতে ভাবতে রোদেলার সামনে এসে দাঁড়ালো আয়াজ। আজ প্রথম রোদেলার রুমে ঢুকলো আয়াজ। হালকা ড্রিম লাইটের আলোতে রুম ও রোদেলাকে আরও মোহনীয় লাগছে। রুমের মধ্যে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে বেলি ফুল ছড়িয়ে রেখেছে। খুব সুন্দর বেলি ফুলের সুবাস আসছে। মনটা একটু নরম হলো আয়াজের। বলল, কেন ডেকেছো তুমি? কিছু বলবে? রোদেলা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। চুপ কেন? কিছু হেল্প লাগলে বলো, করে দিচ্ছি। সারিন আন্টির সাথে আপনার সম্পর্ক কি? তোমার বাবা আর আমার কলেজ লাইফের বন্ধু। কেমন বন্ধু? জাস্ট বন্ধু। অনেক ভালো বন্ধু, জড়িয়ে ধরতে পারে এরকম বন্ধু? সব ফেলে আপনার সাথে চলে যেতে চাই এমন বন্ধু? ভালো বন্ধু। এসব তুমি বুঝবে না, তুমি ছোট। বড়দের অনেক রকম সম্পর্ক থাকে, সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায়, সম্পর্ক থেকে শুরু করে সব। বড়দের কথা বুঝতে চায় না, আপনারটা বুঝতে চাই। কই, আব্বুরও তো বন্ধু, আব্বুকে তো পছন্দ করে বলল না, জড়িয়ে ধরল না? এটা আমি কি করে জানবো? এটা সারিন ভালো বলতে পারবে। আর তাছাড়া কৈফিয়ত চাইছো? আমি কি করব না করব তা আমার ব্যাপার, তুমি বলার কে? আমি কেউ না? কেউ, অবশ্যই কেউ, আমার বন্ধুর মেয়ে, কিন্তু আমার কাছে কৈফিয়ত চাওয়ার মতো তুমি কেউ নয়। আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার কবুল করা স্ত্রীও হই। এই একটি কথায় যেন থমকে গেল আয়াজের পৃথিবী। হৃদয়ের স্পন্দন মনে হয় বেড়ে গেল। বুকের কোথাও চাপ অনুভব করছে, কিন্তু রোদেলাকে বুঝতে না দিয়ে চোখ মুখে কাঠিন্য এনে বলল, শুনো মেয়ে মুনতাসির চৌধুরী, আয়াজ কাউকে তার কোনো কাজের কৈফিয়ত দেয় না। আজ বলেছ ঠিক আছে, সামনে আর কখনো যদি এমন বেয়াদবি করো, থাপড়ে দাঁত সবগুলো ফেলে দিব। কি অধিকারে কৈফিয়ত চাও? কোন সম্পর্কের জোরে? যা মুখের কথাই শেষ হয়ে যাবে সেই সম্পর্কের জোরে? যা কেউ জানে না, যা আমি মানি না, সেই সম্পর্কের অধিকারে? এই জোর, এই অধিকার আমি ধর্মীয়ভাবে, আইনগতভাবে কবুল, হ্যাঁ 3 কবুল করে পেয়েছি, যা আপনি আমাকে সজ্ঞানে দিয়েছেন। আল্লাহকে সাক্ষী রেখে আমাকে স্ত্রীর অধিকার দিয়েছেন, সেই কবুলের জোরে। এই পুচকে মেয়ের পাকনা কথা শুনে আয়াজের মেজাজ গরম হয়ে গেল। সাথে সাথে ঠাস করে থাপ্পড় মেরে বসলো রোদেলার গালে। বলল, তাই বলে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে? নিজের স্বামীর উপর সন্দেহ করো, চরিত্র নিয়ে প্রশ্ন করো? কেমন স্ত্রী তুমি? একবার বলছি ও আমার জাস্ট ফ্রেন্ড। ভালো লাগছে না শুনতে? তাও কেন বারবার একই প্রশ্ন করছো? বলেই সদ্বিত ফিরে পেল আয়াজ। এ কি করলো? এ কি বলে বসলো সে? কোন অধিকারে মেয়েটিকে এত জোরে থাপ্পড় মারলো? ও না হয় ছোট, একটু ভুলভাল বলে ফেলেছে, বিয়েটাকে সিরিয়াস নিচ্ছে, কিন্তু আয়াজ তো জানে ওর কোনো ভিত্তি নেই। তাও কিসের জন্য বলল? কেমন স্ত্রী তুমি? এই কাজের মাধ্যমে আয়াজ কি রোদেলার উপর নিজেকে স্বামী হিসাবে জাহির করলো না? রোদেলা কিছু বলছে না, মাথাও তুলছে না, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মুনতাসির তাকে মারলো? তার মুনতাসির সাহেব তাকে সারিন আন্টির জন্য গায়ে হাত তুললো? সারিন আন্টি ওনার কাছে বেশি হয়ে গেল?
রোদেলাও আর কথা বলবে না মুনতাসির সাহেবের সাথে, সামনেও যাবে না কখনো। মনে মনে পণ করল মেয়েটি, অভিমানী মেয়েটা এটা বুঝল না যে তার মুনতাসির সাহেব অবচেতন মনে ওকে স্ত্রী বলেছে, নিজেকে স্বামী হিসাবে জাহির করেছে। আজ রাগের বশে করা কর্মে লজ্জিত হয়ে বেরিয়ে গেল রুম থেকে, পেছনে ফিরে তাকালোও না। তাকালে দেখতে পেত অভিমানী একজোড়া চোখ সলসল দৃষ্টিতে চেয়ে আছে তার মুনতাসির সাহেবের গমন পানে। রাত্রি প্রহর তখন ৩টা। আয়াজের চোখ ঘুম নেই, ছটফট করছে তার ব্যথিত হৃদয়। বারবার মনে পড়ছে রোদেলার কথা, কিভাবে পারলো ওই চাঁদমুখে থাপ্পড় দিতে। এতটুকু বুক কাঁপলো না আয়াজের? কি অধিকার আছে মেয়েটিকে মারার? কিভাবে নিজের অনিচ্ছায় মেয়েটির উপর স্বামীর অধিকার ফলিয়ে এলো? না, ডিভোর্সটা যত দ্রুত সম্ভব নিতেই হবে। আর কখনো যাবে না ওই মেয়ের সামনে, দেখবে না ওই মুখ। তার মতো বয়স্ক এবং যৌতিক মানুষের দ্বারা এমন অযৌতিক কাজকর্ম কোনোভাবেই যায় না। মনে মনে ভাবছে আর তাচ্ছিল্য করছে নিজেকে আয়াজ। কিন্তু আয়াজের মন মানছে না, বারবার বলছে ডিভোর্স তো দিয়েই দিব, শেষবারের মতো একটি বার দেখলে ক্ষতি কি? যা হবার তাই হলো। মন ও মস্তিষ্কের লড়াইয়ে মনের জয় হলো। যেই ভাবা সেই কাজ। ছটফট করার চেয়ে একবার দেখে আসলেই তো ভালো। ভাবতে ভাবতে পা এসে থামলো রোদেলার ঘরের দরজার সামনে। হালকা করে ধাক্কা দিতে দরজা খুলে গেল। ধীর পায়ে আজ ঢুকতে হলো রোদেলার রুমের সামনে। জানালা খোলা, হালকা মৃদুমন্দ হাওয়া বইছে। কপালের সামনে কিছু চুল এলোমেলোভাবে পড়ে আছে। নিজের অজান্তে আয়াজ আঙুল দিয়ে কপালের চুলগুলো কানের পিছনে গুজে দিল। চাঁদের আলোয় রোদেলা চাঁদের মতো, মুখে 5 আঙুল দাগ স্পষ্ট। হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠল আয়াজের। হাঁটু গেড়ে বসলো রোদেলার মুখের সামনে। অপলক চেয়ে রইল রোদেলার মুখের দিকে, না জানি কতক্ষণ। ধীরে ধীরে হাতের আঙুল দিয়ে রোদেলার গালে স্লাইড করতে লাগলো। কিছু একটা মনে করে উঠে দাঁড়ালো। মিনিট 2 পর ফার্স্ট এড বক্স থেকে একটি মলম বের করে রোদেলার গালে হালকা আঙুল দিয়ে মলম লাগিয়ে দিতে থাকলো। রোদেলা একটু নড়ে চড়ে উঠল, কিন্তু দীর্ঘক্ষণ কান্না করতে করতে ঘুমানোর কারণে ঘুম আর ভাঙল না। আয়াজ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির পানে। কি আছে এই মেয়ের মাঝে? কেন ওর সাথে এমন হচ্ছে? আয়াজ তো এত চরিত্রহীন নয়, তবে কেন সারা রাত রোদেলার শিয়রে বসে ওকে এভাবে দেখতে, একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। হঠাৎ ভাবনার মাঝে শিহাবের চেহারাটা ভেসে উঠল। কি ভাববে শিহাব এগুলো শুনলে? কি জবাব দেবে ও প্রাণপ্রিয় বন্ধুকে, যে বন্ধু ওর নিজের সবচেয়ে দামি জিনিসটি আমানত হিসেবে গচ্ছিত রাখলো আয়াজের কাছে? সেই বন্ধুরই তার আমানতের খেয়ানত করে ফেললো। মেয়েটি না হয় অবুঝ, কিন্তু আয়াজ তো প্রাপ্তবয়স্ক একজন পুরুষ। ও কিভাবে মানলো 15 থেকে 16 বছর একটি মেয়েকে নারী হিসাবে ভাবতে পারে? ছি, আর ভাবতে পারছে না আয়াজ। হঠাৎ এসব ভাবনার মাঝেই রোদেলা ফুঁপিয়ে কেঁদে উঠল। আয়াজ বুঝতে পারল একটি মেয়েটি ঘুমের ঘোরে সব কিছু করছে, কিন্তু আয়াজ তো ঘুমের মধ্যে নেই, সজ্ঞানে সব করছে। এই ভেবে যেই হাত সরাতে যাবে অমনি রোদেলা বলে উঠল, মুনতাসির সাহেব, আপনি আমাকে একটুও ভালোবাসেন না। ঘুমের ঘোরে বিড়বিড় করা কথাগুলো আয়াজ পুরোপুরি বুঝতে না পারায় আরেকটু ঝুঁকে এসে রোদেলার মুখের কাছে কান নিয়ে গেল। কিছুক্ষণ থেকে রোদেলা আবারও বলতে শুরু করলো, মুনতাসির সাহেব, আমাকে ভালোবাসেন না কেন?
সারিনের জন্য মুনতাসির সাহেব আপনি আমাকে মারলেন? আপনি অনেক নিষ্ঠুর, পচা মুনতাসির সাহেব, খুব পচা। আপনার সাথে কোনো কথা নেই আমার। আজকে পর থেকে আর কথা বলবো না। আয়াজের হৃদয়টা কেঁপে উঠল। এভাবে বিড়বিড় করতে করতে রোদেলা আবার ঘুমিয়ে পড়ল। অবুঝ মেয়েটি জানতে পারল না তার নিষ্ঠুর মুনতাসির সাহেব তাকে মুগ্ধ দৃষ্টিতে দেখছিল। জানল না তার মুনতাসির সাহেব কতটুকু আকুল হয়ে তার কাছে এসেছিল, তাকে ভালোবেসে ছুঁয়েছিল তার আঘাতের স্থানে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রোদেলা দেখল দাদা দাদি গ্রাম থেকে এসেছে। খুশিতে রাতের দুঃখ কষ্ট অভিমান সব ভুলে দাদিকে জড়িয়ে ধরে বলল, তোমাকে কত মিস করেছি তুমি জানো? তাই নাকি? তা আমি কি আমার সোনা রোদকে কম মিস করেছি? আর আমাকে বুঝি আমার বিবিজান একটুও মিস করেনি? তোমাকেও দাদুভাই অনেক মিস করেছি। এখন তোমরা এসে গেছো না, আমার সব কষ্ট শেষ। চোখ ডলতে ডলতে দাদা দাদির সামনে এসে বলল, মা এরা কারা? রোদেলা ভ্যাবাচাকা খেলো দাদা দাদির সামনে শুকনো ঢোক গিলল। দাদা দাদি একে অপরের চোখ চাওয়াচাই করে বলল, কে তোমার মা? এখানে তো আমরা আর রোদেলা ছাড়া কেউ নেই। আয়ান বুঝতে পারল ভুল করে ফেলেছে, ঝটপট বলে ফেলল, সরি, আসলে ভুলে বলে ফেলেছি, ঘুমের মধ্যে ছিলাম তো তাই। বন্ধু, এরা কি তোমার দাদা দাদি? রোদেলা বলল, হ্যাঁ, এসো পরিচয় করিয়ে দেই। দাদা ভাই, দাদু ও হলো আয়ান, বাবাইয়ের বন্ধু আছে না মুনতাসির চৌধুরী, ওনার ছেলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।